নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ডাব্লিউবিপি, এসআই এবং কনস্টেবলের পরীক্ষা দেবে এবং এরই সাথে সাথে যারা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব 50টি রিসার্চ করা ভ্যারাইটিস লেভেলের জিকে প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওটা আমার সেট 1-এর ভিডিও। এবার থেকে আমি চেষ্টা করব যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদেরকে একটা করে এইভাবে জিকের ওপর একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার, যেখানে 100% হুবহু কমনযোগ্য প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা কোনো প্রশ্নকে গুরুত্বহীন ভাবতে পারবে না। জিকে প্রশ্ন হচ্ছে এমনই কিছু প্রশ্ন যেই প্রশ্নগুলো তোমরা সমস্ত পরীক্ষাতে কিন্তু দেখতে পাবে, সেটা ফুড এসআই পরীক্ষা হোক না কেন, বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হোক, বা ডাব্লিউবিপি, কেপি, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই জিকে প্রশ্ন উত্তর একটা বড় জায়গা জুড়ে থাকে। তাই তোমরা এই জিকে প্রশ্নগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষার ক্ষেত্রে অনেকটা তোমাদের এই প্রশ্নগুলো সাহায্য করবে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তো চারটে অপশন দেওয়া আছে। অপশন এতে আছে কোল বিদ্রোহ, অপশন বি চুরাই বিদ্রোহ, সিতে আছে সিপাহী বিদ্রোহ এবং ডিতে আছে পলিগার বিদ্রোহ। তো এই চারটি বিদ্রোহের মধ্যে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? তো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহকে, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এই সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। এর সালটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়ে থাকে? তো অপশন এতে আছে রবীন্দ্রনাথ, বিতে আছে রামমোহন, সিতে আছে বিদ্যাসাগর এবং ডিতে আছে বঙ্কিমচন্দ্র। তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়ে থাকে, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাসাগরকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 3 নম্বর, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করে? তো অপশন এতে আছে রামমোহন এবং অপশন বিতে বিদ্যাসাগর, সিতে আছে লর্ড ক্লাইভ এবং ডিতে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। এই সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই সালটা মনে রাখবে। রাজা রামমোহনের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন 4 নম্বর, আল বেরুনি রচিত গ্রন্থটির নাম কী ছিল? তো অপশন এতে আছে মুদ্রা রাক্ষস, অপশন বি কিতাব উল হিন্দ, অপশন সিতে আছে খাজাই নীল ফতুয়া এবং অপশন ডিতে আছে রাজতরঙ্গিনী। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি কিতাব উল হিন্দ, ঠিক আছে। এই কিতাব উল হিন্দ রচনা করেছিলেন আল বেরুনি। আর যে 3টে বই আছে সেই 3টে বইয়ের লেখকের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মুদ্রা রাক্ষসকে লিখেছিলেন বিশাখা দত্ত। কি বললাম? বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস নাটক রচনা করেছিলেন। আর কি আছে? খাজাইন উল ফুতুহা। এই খাজাইন উল ফুতুহা লিখেছিলেন আমির খসরু। কি বললাম? আমির খসরু, ঠিক আছে। এই নামটা মনে রাখবে, আমির খসরু। এছাড়াও অনেক বই রচনা করেছিলেন। আর রাজতরঙ্গিনী সকলেই আমাদের জানা, এটা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? ভারতের বাইরে বলেছে। তো অপশন এতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বিতে কনিষ্ক এবং অপশন সিতে আছে অশোক এবং ডিতে আছে কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত উভয়। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক উত্তর। কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই উভয়েরই সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল। এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিল কী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, আর কনিষ্ক ছিলেন কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্ন 6 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো অপশন এতে আছে বাল গঙ্গাধর তিলক, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সিতে আছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং অপশন ডিতে আছে অরবিন্দু ঘোষ। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তার নাম হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় যে নীল বিদ্রোহ হয়েছিল সেই নীল চাষিদের সমর্থনে প্রচার করা হয়েছিল। পরের প্রশ্ন 7 নম্বর, মরলে মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়েছিল? অপশন এতে আছে 1909 সালে, অপশন বি 1907,
সিতে আছে 1911 খ্রিস্টাব্দে এবং অপশন ডিতে আছে 1919 খ্রিস্টাব্দে। তো এই মরলে-মিন্টো সংস্কার আইন পাস হয়েছিল কবে? 1909 খ্রিস্টাব্দে। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এরই সাথে সাথে আর যে তিনটে অপশন আছে, এই 1907 সালে কী হয়েছিল? এই 1907 সালে হয়েছিল সুরাট কংগ্রেসের অধিবেশন। মনে রাখবে তোমরা যে সুরাট কংগ্রেসের অধিবেশন, যেখানে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল, এটা মনে রাখবে। তো এই সুরাট কংগ্রেসের যে সভাপতি কে ছিল? সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। মনে থাকবে তো, রাসবিহারী ঘোষ। এরই সাথে সাথে 1911 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে ভারতের যে রাজধানী ছিল কলকাতাতে, সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় ছিলেন লর্ড হার্জিন্ট। আর 1919 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে হয়েছিল মন্টেগু-চেমস্ফোর্ড সংস্কার আইন। মনে রাখবে যে মন্টেগু-চেমস্ফোর্ড সংস্কার আইন এই 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। আসছি পরবর্তী প্রশ্নে, 8 নম্বর। 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? খুব ভালো প্রশ্ন। অপশন এতে আছে গুজরাট, অপশন বিতে আছে বেলগাঁও, অপশন সি বিহার এবং অপশন ডিতে আছে পুনে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুনেতে। এই বাল গঙ্গাধর তিলক পুনেতে হোম রুল লীগ গঠন করেছিলেন। আরও একজন মহিলা এই হোম রুল লীগ গঠন করেছিলেন, তার নাম কি জানো তোমরা? তার নাম হচ্ছে অ্যানি বাসান্ত। ঠিক আছে, কি বললাম? অ্যানি বাসান্ত। তিনিও হোম রুল লীগ গঠন করেছিলেন বাল গঙ্গাধর তিলকের সাথে সাথে। নেক্সট প্রশ্ন 9 নম্বরে। কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? তো অপশন এতে আছে 1915 সালে, অপশন বিতে 1921 সালে, অপশন সি 1913 সালে এবং অপশন ডিতে আছে 1916 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। পরের প্রশ্ন 10 নম্বরে। ক্রিস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন কে? অপশন এতে আছে বাল গঙ্গাধর তিলক, অপশন বি আর আম্বেদকর এবং অপশন সিতে আছে লালা লাজপত রায় এবং অপশন ডিতে আছে মহাত্মা গান্ধী। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, মহাত্মা গান্ধী। এটা মনে রাখবে যে এই মহাত্মা গান্ধী ক্রিস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন। এই ক্রিস মিশন কত সালে ভারতে এসেছিল? এটা মনে রাখতে হবে যে 1942 সালে এই ক্রিস মিশন ভারতে এসেছিল। এই ক্রিস মিশনে 3 জন এসেছিলেন। তো তাদের নাম কি হচ্ছে? তাদের নাম হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং প্যাট্রিক লরেন্স। এই 3 জন ব্যক্তি ক্রিস মিশনকে নিয়ে এসেছিলেন। পরের প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশন এতে আছে প্রথম, বিতে আছে চতুর্থ, সিতে আছে ষষ্ঠ এবং ডিতে আছে সপ্তম। তো আয়তনের বিচারে বলেছে পৃথিবীতে ভারতের স্থান কত? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি, সপ্তম। এটা মনে রাখবে যে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম। নেক্সট প্রশ্ন 12 নম্বর। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? অপশন এতে আছে মাউন্ট এভারেস্ট, অপশন বি গডউইন অস্টিন, অপশন সিতে আছে কাঞ্চনজঙ্ঘা এবং অপশন ডিতে আছে নন্দা দেবী। তো এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই কম বেশি জানা আছে যে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিক অর্থাৎ K2। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়। আর প্রথম যদি বলা হয় তাহলে প্রথম হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন 13 নম্বর। ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির? অপশন এতে আছে উষ্ণ ও শুষ্ক, অপশন বিতে শীতল ও শুষ্ক, অপশন সিতে আছে ক্রান্তীয় মৌসুমী এবং অপশন ডিতে আছে ভূমধ্যসাগরীয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি ক্রান্তীয় মৌসুমী। ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। নেক্সট প্রশ্ন 14 নম্বর। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এতে আছে দেরাদুনে, অপশন বি কলকাতায়, অপশন সি ভোপালে এবং অপশন ডিতে আছে সিমলায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেরাদুনে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত আছে। নেক্সট প্রশ্ন 15 নম্বর। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত আছে? অপশন এতে আছে নাগপুরে, অপশন বি দেরাদুনে, অপশন সি জয়সালমিরে এবং অপশন ডিতে আছে মুম্বাই। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত আছে। পরের প্রশ্ন 16 নম্বর। ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? খুবই ভালো প্রশ্ন। ধান উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে আছে? অপশন এতে আছে পশ্চিমবঙ্গ, অপশন বিতে আছে পাঞ্জাব এবং অপশন সিতে উত্তরপ্রদেশ এবং ডিতে আছে কর্ণাটক। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ রাজ্যই হচ্ছে ভারতের মধ্যে
প্রথম ধান অধিকারী রাজ্য। তো সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বর্ধমান জেলায়, ঠিক আছে। এই বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়ে থাকে, তোমরা জানো যে। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো কি? অন্তঃবাহিনী নদী বলতে চেয়েছে, তো অপশন এতে আছে তাপ্তি, অপশন বিতে লুনি, অপশন সি আছে নর্মদা এবং অপশন ডিতে আছে মহানন্দা। তো ভারতের একটি অন্তঃবাহিনী নদী হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ লুনি নদী। এই লুনি নদী হচ্ছে ভারতের অন্তঃবাহিনী নদী। নেক্সট প্রশ্ন 18 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত আছে? তো অপশন এতে আছে হলদিয়া, অপশন বিতে আছে জামনগর, অপশন সিতে আছে ট্রম্বে এবং অপশন ডিতে আছে ভেদিয়া। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি। অপশন বিতে কি আছে? জামনগর। এই জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। নেক্সট প্রশ্ন 19 নম্বর, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়েছিল কত সালে? অর্থাৎ প্রথম জনগণনা কবে করা হয়েছিল? অপশন এতে আছে 1865 সালে, অপশন বিতে আছে 1871 সালে, অপশন সিতে 1881 এবং অপশন ডিতে আছে 1951 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1881 সালে প্রথম আদমশুমারি অনুযায়ী জনগণনা করা হয়েছিল ভারতে। পরের প্রশ্ন 20 নম্বর, কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? তো অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে অন্ধ্রপ্রদেশ এবং ডিতে আছে ঝাড়খণ্ড। এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের, এটা সাতপুরা হবে, ঠিক আছে, স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, সাতপুরা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এতে আছে অমরকণ্টক, অপশন বি মহেন্দ্রগিরি, অপশন সি মাউন্ট আবু এবং অপশন ডিতে আছে ধূপগড়। তো এই প্রশ্নে যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি, ধূপগড়। ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। নেক্সট প্রশ্ন 22 নম্বর, নিচের কোনটি উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা? অপশন এতে আছে স্টার্চ, অপশন বিতে আছে কাইটিন, অপশন সিতে আছে সেলুলোজ এবং ডিতে আছে কার্বোহাইড্রেট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেলুলোজ। এই সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা। পরের প্রশ্ন 23 নম্বর, প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? অপশন এতে আছে স্নায়ুকোষ, অপশন বিতে পেশিকোষ, অপশন সিতে আছে লসিকা কোষ এবং অপশন ডিতে আছে উপরে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। কি বললাম? অপশন এ, স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ হচ্ছে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। পরের প্রশ্ন 24 নম্বরে, নিচের কোনটি একটি পরিবর্তিত মৃতগত কাণ্ডের উদাহরণ? অপশন এতে আছে আলু, অপশন বি চীনাবাদাম, অপশন সি গাজর এবং অপশন ডিতে আছে মূলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলু। আলু হচ্ছে একটি পরিবর্তিত মৃতগত কাণ্ডের উদাহরণ। পরের প্রশ্ন 25 নম্বর, পিচার প্ল্যান্ট কি? পিচার প্ল্যান্ট কি? অপশন এতে আছে হেটারোট্রফিক, অপশন বিতে পতঙ্গভুক্ত উদ্ভিদ, অপশন সিতে আছে ভাইরাস ঘটিত রোগ এবং অপশন ডিতে আছে উপরে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, পতঙ্গভুক্ত উদ্ভিদ হচ্ছে পিচার প্ল্যান্ট। নেক্সট প্রশ্ন 26 নম্বরে, কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? অপশন এতে আছে পাতা এবং অপশন বিতে কাণ্ডের ছাল, অপশন সিতে শিকড় এবং অপশন ডিতে আছে ফুলের কুঁড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বিতে কাণ্ডের ছাল, অর্থাৎ কুইনাইন পাওয়া যায় উদ্ভিদের কাণ্ডের ছাল থেকে। নেক্সট প্রশ্ন 27 নম্বর, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? অপশন এতে আছে 1টি, 2টি, 3টি, 4টি বা 5টি। তো এই অপশনগুলোর মধ্যে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, 3টি। হাইড্রোজেনের আইসোটোপ আছে 3টি, এটা মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন 28 নম্বর, যে সমস্ত রাশি প্রকাশের জন্য কেবল মান এর প্রয়োজন হয় তাকে কি রাশি বলা হয়? অপশন এতে আছে স্কেলার রাশি, অপশন বিতে ভেক্টর রাশি, অপশন সিতে প্রাকৃতিক রাশি এবং অপশন ডিতে আছে ভৌত রাশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্কেলার রাশি বলা হয়, অর্থাৎ যে রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয় তাকেই হচ্ছে স্কেলার রাশি বলা হয়, এবং যে রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ দুটোরই প্রয়োজন হয় তাকে কিন্তু
ভেক্টর রাশি বলা হয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন 29 নম্বর। প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? অপশন এতে আছে 11.2 লিটার, অপশন বিতে 22.4 লিটার, অপশন সিতে 44.4 লিটার এবং অপশন ডিতে আছে 40.8 লিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 22.4 লিটার প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন। পরের প্রশ্ন 30 নম্বর। 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান কত জুল সেটা জানতে চাওয়া হয়েছে। তো অপশান এতে আছে 2.4 জুল, বিতে আছে 4.2 জুল, সিতে আছে 4.8 জুল এবং ডিতে আছে 2.8 জুল। তো 1 ক্যালোরি সমান কত জুল? অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ 4.2 জুল। এটা মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন 30 নম্বর। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত? অপশান এতে আছে 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান বিতে 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান সিতে 273 ডিগ্রি সেলসিয়াস এবং ডিতে আছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরম শূন্য উষ্ণতার স্কেলের মান। পরের প্রশ্ন 31 নম্বর। মেন্ডেলিফ কত খ্রিস্টাব্দে পর্যায় সূত্রটি আবিষ্কার করেন? অপশন এতে আছে 1869 খ্রিস্টাব্দে, অপশন বি 1817 খ্রিস্টাব্দে, অপশন সিতে আছে 1854 খ্রিস্টাব্দে এবং অপশন ডিতে আছে 1875 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিফ তার পর্যায় সূত্রটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন 32 নম্বর। ইউএসবি এর পুরো নাম কি? অর্থাৎ ইউএসবি এর ফুল ফর্ম। তো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিভার্সাল সিরিয়াল বুটিং, বিতে আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশন সিতে আছে ইউনিটেম্পারেট সিরিয়াল বুট এবং ডিতে আছে ইউনিভার্স সোর্স বাস। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা মনে রাখবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি ফুল ফর্ম। পরের প্রশ্ন 33 নম্বর। কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশন এতে আছে 26শে জানুয়ারি 1950, অপশন বিতে 26শে জানুয়ারি 1949, অপশন সিতে আছে 26শে নভেম্বর 1949 এবং অপশন ডিতে আছে 26শে নভেম্বর 1950। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন 34 নম্বর। গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? অপশন এতে আছে 15 আগস্ট 1947, অপশন বি 26শে নভেম্বর 1949, অপশন সিতে 26শে জানুয়ারি 1950 এবং অপশন ডিতে আছে 22শে জুলাই 1947। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 22শে জুলাই 1947 সালে গণপরিষদে প্রথম ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন 35 নম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এতে আছে মুম্বাই, অপশন বিতে আছে কলকাতা, অপশন সি দিল্লি এবং অপশন ডিতে আছে চেন্নাই। তো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দিল্লিতে। এই দিল্লিতে প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন 36 নম্বর। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এতে আছে মতিলাল নেহেরু, অপশন বিতে জওহরলাল নেহেরু, অপশন সি বি.আর. আম্বেদকর এবং ডিতে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন 37 নম্বর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? অপশন এতে আছে জওহরলাল নেহেরু, অপশন বিতে বি.আর. আম্বেদকর, অপশন সিতে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডিতে আছে জে.বি. কৃপালিনী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জওহরলাল নেহেরু তিনি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার ধারণাটি সেটা উত্থাপন করেছিলেন। পরের প্রশ্ন 38 নম্বর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন এতে আছে জার্মানি, অপশন বিতে আছে ব্রিটেন, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডিতে আছে সুইডেন। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন সি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে। পরের প্রশ্ন
39 নম্বর, ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অপশন এতে আছে 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সিতে আছে 5 বছর এবং অপশন ডিতে আছে 6 বছর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 5 বছর অন্তর ভারতের অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন 40 নম্বর, সংবিধানে কোন সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল? অপশন এতে আছে 68তম, অপশন বিতে 73তম, অপশন সিতে 65তম এবং ডিতে আছে 72তম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি অর্থাৎ 73তম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। পরের প্রশ্ন 41 নম্বর, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? অপশন এতে আছে 1949 সালে, অপশন বিতে 1950 সালে, অপশন সি 1948 সালে, অপশন ডিতে আছে 1951 সালে। তো জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 42 নম্বর, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়েছিল বা কবে পালিত হয়? অপশন এ 1 জুলাই, বিতে আছে 21 জুন, সিতে 15 জুন, ডিতে 22 এপ্রিল। তো আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21 জুন, এটা মনে রাখবে ভালো করে, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। 43 নম্বর প্রশ্ন, একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে অপশন এতে আছে থাইরয়েড গ্রন্থি, বিতে আছে পিটুইটারি, সিতে অগ্নাশয় এবং ডিতে আছে লালা গ্রন্থি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লালা গ্রন্থি হচ্ছে একটি বহিঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন 44 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়? তো অপশন এতে আছে ভোল্টামিটার, বিতে আছে অহম মিটার, সিতে অ্যামমিটার এবং ডিতে আছে উপরে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যামমিটার। এই অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 45 নম্বর, মগধ বর্তমানে কোথায় অবস্থিত? অপশন এতে আছে ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ এবং ডিতে আছে হরিয়ানা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি অর্থাৎ বিহারে অবস্থিত হচ্ছে এই মগধ। পরের প্রশ্ন 46 নম্বর, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? অপশন এতে আছে নরম্যান পিট, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি গোবিন্দ বিহারী লাল এবং ডিতে আছে জি শঙ্কর করুপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন জি, অর্থাৎ জি শঙ্কর করুপ। তিনি প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন 47 নম্বর, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? তামা, অ্যালুমিনিয়াম, নাইক্রোম, টাংস্টেন। 4টে অপশন দেওয়া আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টাংস্টেন। এই টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসাবে ধাতু হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 48 নম্বর, কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল? অপশন এতে আছে 1908 সালে, বিতে আছে 1911 সালে, অপশন সিতে আছে 1915 সালে এবং অপশন ডিতে আছে 1905 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 49 নম্বর, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা। অপশন এতে আছে প্রতিফলন, বিতে প্রতিসরণ, সিতে বিচ্ছুরণ এবং ডিতে আছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের ফলে বর্ণালী সৃষ্টি হয়। পরের প্রশ্ন 50 নম্বর, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? অপশন এতে আছে কলকাতা, বিতে পশ্চিম বর্ধমান, সিতে বীরভূম এবং ডিতে আছে পুরুলিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি অর্থাৎ পুরুলিয়া। এই পুরুলিয়ার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে পুরুলিয়া, অভ্র উৎপাদনকারী জেলা হচ্ছে এই পুরুলিয়া। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 50টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। এই প্রশ্নগুলো কেমন ধরনের ছিল সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন ধরনের প্রশ্নগুলো সিলেক্ট করেছিলাম আমি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সাবস্ক্রাইব করে নাও, কারণ এই পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করব সেগুলো দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তীকালে ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।